প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে, সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী। হয়রানির প্রতিবাদে দিল্লি থেকে ফিরে আসা তাৎক্ষণিক প্রতিবাদ, ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, বললেন ডাক্তার জাহেদ। চাঁপাইনবাবগঞ্জ বিএসএফকে পুশিনে সহায়তার 7 বাংলাদেশি আটক, সীমান্ত হত্যা পুশিন ইস্যুতে আলোচনায় বাধা দেয় সরকারি দল, অভিযোগ জামায়াতের। ওয়াশিংটন তেহরানের মধ্যে চুক্তি প্রকাশ হবে শিগগিরই, দাবি ট্রাম্পের। ইসরায়েলের উস্কানি থেকে সতর্ক থাকার আহ্বান তুরস্কের। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মকে দক্ষ করে দেশের জন্য কাজে লাগানোর কথাও বলেন তিনি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজের পর মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রথমবারের মতো বিএনপি ও প্রধানমন্ত্রী বিটের মাঠের সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী। পরে পরিচয়, প্রশ্নোত্তর পর্ব এবং নানা বিষয়ে স্মৃতিচারণ করেন মাঠের সাংবাদিকদের সাথে। তাদের অত্যাচার নির্যাতনের কাহিনী শত বাধা বিপত্তির মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার জন্য, এবং একই সাথে তাদের পাশাপাশি থেকে সেই একই কষ্ট আপনারাও ভোগ করেছেন। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেটিই চায় তার সরকার। এছাড়া সবাইকে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। এখন সংবাদপত্রের যে টুটি চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই এই মুহূর্তে। পরবর্তীতে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি যেরকম বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে যে রেস্ট্রিকশন ছিল সেটাও তুলে নিলেন। যারা আগামীতে আমাদের যারা ভবিষ্যৎ, তাদেরকেই আমরা উৎসাহ দিচ্ছি না, তাদেরকেই আমরা প্যাট্রোনাইজ করছি না, তাদের ভালো কথাটা আমরা তুলে ধরছি না, তাহলে আমরা কি করছি? এই বিষয়টা বোধহয় একটু আমাদের সবাইকে নতুন করে চিন্তা করা উচিত। প্রধানমন্ত্রী বাজেট ইস্যুতে বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেই বাজেট দেয়া হয়েছে। মাহাদিয়া আর আমি এই ফ্যামিলি কার্ড নিয়ে 2012 সাল থেকে 11 সাল থেকে কাজ করছি, কিন্তু এই ফ্যামিলি কার্ড আমরা রিসার্চ করেছি এটার উপরে। আমাদেরকে আমাদের পরিবেশটা বাঁচাতে হবে, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। প্রধানমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ পর্যায়ক্রমে সামাজিক নিরাপত্তার আওতা ও পরিধি আরও বৃদ্ধি করা হবে। বাট একসময় কিন্তু আপনার ডিমান্ডটা কমে আসে। কিন্তু শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী। বন্ধ হয়ে যাওয়া সংবাদ মাধ্যমগুলোকে চালু করার উদ্যোগ নিতে হবে তথ্য মন্ত্রণালয়কে, কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বর্তমান সরকার গণমাধ্যমের সহযোগী হতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে সাংবাদিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারের প্রতিনিধিরা অংশ নেন। গণতন্ত্রের পক্ষে সাংবাদিকতা যারা করতে চেয়েছিলেন সেই সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। এত সামান্য বেতন দিয়ে এবং অনিয়মিত বেতন দিয়ে এখনো অনেকগুলো স্টেশন আছে ঠিকমতো বেতন দিচ্ছে না। আমাদের সমাজ মাধ্যম যে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে, আপনারা জানেন যে একটা বিভৎস, একটা অমানবিক সমাজের মধ্যে আমরা পতিত হয়েছি। এ সময় তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চাই সরকার। পাশাপাশি মালিকপক্ষকে কর্মীদের পেশাগত দায়িত্ব ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। তখন রাষ্ট্র চোখ রাঙিয়ে কথা বলতো, এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। মালিক যদি স্বাধীনতা না দেয়, মালিক যদি বেতন না দেয়, মালিক যদি মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ না রাখে, তাহলে সেই চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে? সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। এ সময় বন্ধ হয়ে যাওয়া সংবাদ মাধ্যমগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না।
সংবাদপত্রের মালিকরা অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমাদের বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, দৈনিক বাংলা, টাইমস, এগুলোকে চালু করার জন্য একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকার তাগিদ দেন তিনি। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। ব্যক্তি হিসেবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে গেলেও নয়াদিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থার প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন। কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বিজিবি এবং জনগণ যৌথ প্রচেষ্টায় ভারত থেকে অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শুধু ভারত নয়, কোনো দেশের কাছেই নতজানু হবে না সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সমসাময়িক সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। চেষ্টা করব আমাদের এই টাইমের ব্যাপারটা যাতে হয়। এ সময় উঠে আসে ভারতের ইমিগ্রেশন থেকে তার ফিরে আসার প্রসঙ্গ। বলেন, 2 ঘন্টা বসিয়ে রাখার প্রতিবাদেই তিনি ফিরে আসেন। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। উপদেষ্টা জানান, রাষ্ট্রে আত্মসম্মান মর্যাদা বিকিয়ে দিয়ে শুধু ভারত নয়, কোনো দেশের সাথেই এই সরকার নতজানু হবে না। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। উপদেষ্টা ডাক্তার জাহিদ বলেন, ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করার জ্বলন্ত উদাহরণ বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যার্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। এ সময় তিনি মন্তব্য করেন, সীমান্তরক্ষী বাহিনী ও জনগণের তৎপরতায় অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে। উশিন হচ্ছে, আমরা চাপে পড়ছি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। রান্নায় স্বাদ আর সুঘ্রাণ আনে পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, স্বাদে ও সুঘ্রাণে। এবার মধ্যরাতে নারীকে নৌকায় করে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বাংলাদেশের সীমান্তবাসীরা তাকে তুলে দেয় বিজিবির হাতে। এখন শূন্য রেখায় অবস্থান করছেন সেই নারী। এদিকে পুশিনের সহায়তার দায়ে 7 বাংলাদেশিকে ধরে পুলিশে দিয়েছে বিজিবি। জামালপুর ও লালমনিরহাট সীমান্তে বিজিবি ও স্থানীয়দের বাধায় পণ্ড হয় পুশিন চেষ্টা। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 2 দিন ধরে শূন্য রেখায় এখনও অবস্থান করছে 9 জন। পুশিনকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি। টহল, মাইকিং আর গ্রামবাসীদের নিয়ে সীমান্তে তৈরি হয়েছে কঠোর নিরাপত্তা বলয়, কিন্তু তারপরও থেমে নেই পুশিন। গ্রামবাসী আটক করে রেখেছে। নৌকাযোগে 3 দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে বিএসএফ এর পুশিন কার্যক্রমে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। জামালপুরের দেওয়ানগঞ্জে সোমবার রাতে একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে তা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। জিজ্ঞাসাবাদ করে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি এখনও আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 2 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছে শিশু ও নারীসহ 9 জন। খোলা আকাশের নিচে অনিশ্চয়তার দিন কাটছে তাদের। বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকেও হয়নি কোনো সমাধান। বিষয়টি কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই বর্ডারের মধ্যে ঝড় বৃষ্টি রোদের মধ্যে কিভাবে যে আছে, অনেক কষ্ট। এই যে মশার মধ্যে রাতটা যাপন করছে, যেভাবে আছে এভাবে তো খুব করুণ অবস্থা। কিছু খাবার টাবার আর কি দিতেছি,
আর কি বলবো। লালমনিরহাটের বেশ কয়েকটি সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি ও এলাকাবাসীর সহযোগিতায় তা ব্যর্থ হয়েছে। দিন রাত 24 ঘন্টা খেয়ে না খেয়ে আমরা ওনার সাথে আমরা টল করতেছি, ডিউটি করতেছি বর্ডার সীমান্ত রক্ষার ক্ষেত্রে। জাতীয় পরিচয় দেখার পাই তাহলে আমরা নেব, আর না হইলে আমরা এখানে আমরা জীবন দেবো দরকার হইলে। ডিবিসি নিউজ ডেস্ক। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সংবিধান সংশোধন কমিটি নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেই অনড় বিরোধী দল। এই দাবি আদায়ে ছাড় দিবে না তারা। সংসদ বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনা করতে চাইলেও বাধা দিচ্ছে সরকারি দল। জাতীয় সংসদ ভবনে সংসদ বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় সংসদের বিরোধী দল। এতে অংশ নেন বিরোধী দলীয় উপনেতা, চিফ হুইপ সহ অন্যান্য সংসদ সদস্যরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, সংস্কার পরিষদ ছাড়া সংবিধান সংশোধন কমিটি চায় না বিরোধীরা। সংসদীয় টাস্কফোর্স গঠন করার প্রস্তাব দিয়েছে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত নেই। সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুতে বিরোধী দল আলোচনার জন্য নোটিশ দিলে তা প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার। নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশ-ইন, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেনসিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করবো না। সেনসিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করেছি দেশের স্বার্থে। এ সময় জুন জুলাই অর্থ বছর না করে জানুয়ারি ডিসেম্বর করার দাবিও জানান বিরোধী দলীয় নেতা। পার্লামেন্টের পারফরমেন্স তাইলে এটাই আমাদের পারফরমেন্স। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি নিয়ে আপত্তি তুলেছেন জামায়াত ইসলামী সংসদ সদস্য মুজিবুর রহমান। অবশ্য স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিষয়টিকে ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেন। সংসদে বৈঠকের শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, এ ধরনের রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি। কার্যপ্রণালী বিধিতে এই ধরনের আচরণ বাদ দেওয়ার যে সংশোধনী আনা হয়েছিল তা সবাইকে অনুসরণের আহ্বানও জানান বিরোধী দলের এই এমপি। পরবর্তী পর্যায়ে একটু দেখা যায় এরকম করে একটু ওই আগের ঝুঁকন্ডিটা এখনো আছে। কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এটা তো একটা সবার জন্য ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবে, কেউ ইয়ে করবে, সারা পৃথিবী সংসদে এরকম আছে। বাট তাও আমি দেখবো যে এটা বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কিনা, এটা দেখে পরে আমি জানাবো। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্নের পরিকল্পনা রয়েছে। আরও বলেন, বাজেটের প্রাপ্যতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর 3 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে পুলিশ সদর দপ্তরের আওতাধীন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি উইংয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুদক। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, প্রক্রিয়া শেষে আরব আমিরাতে পাঠানো হবে প্রত্যর্পণ আবেদন। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে সমস্ত ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করে প্রেরণ করা হয়েছে। এটা পুলিশ সদর দপ্তর হয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে, পররাষ্ট্র হয়ে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে যাবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির পেপার বুক প্রস্তুত, যে কোনো দিন শুরু হবে আপিল শুনানি। রাষ্ট্রীয় খরচে আসামি পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনজীবী নিয়োগের পর যে কোনো দিন শুরু হতে পারে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি।
সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে রবিবার একই বেঞ্চে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে কোনো মুলতবি ছাড়া শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। একই দিন আসামিদের জেল আপিল শুনানি গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের বেঞ্চ। 9 জুন রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে পৌঁছায়। যশোরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিশেষ বেঞ্চ এই রায় দেয়। আসামি পক্ষের আইনজীবী জানান, ত্রুটিপূর্ণ তদন্ত ও দুর্বল সাক্ষ্য প্রমাণের কারণে আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এর আগে 2008 সালের 15 জানুয়ারি স্ত্রী সবুরা বেগমকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে আব্দুল্লাহর বিরুদ্ধে। পরদিন নিহতের বাবা শামসুর শেখ বাদী হয়ে জামাতা আব্দুল্লাহকে আসামি করে হত্যা মামলা করেন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোড সংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল 10:15টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। এতে বেশ কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। হাসপাতাল পরিচালনায় ব্যর্থতার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরের পূর্ব ঘোষণা ছাড়াই নোয়াখালী জেনারেল হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার যাচাই করে বেশ কয়েকজন চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিতি ও দেরিতে উপস্থিতি হওয়ার তথ্য পান। রোগী ও স্বজনরা হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, দালাল চক্রের সীমাহীন দৌরাত্ম্য, খাবারের সমস্যা, টয়লেটের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্যাথোলজি ল্যাব ও বিভিন্ন ওয়ার্ড ও টয়লেট ঘুরে দেখেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি। একই সঙ্গে সিভিল সার্জন ডাক্তার আনার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ অবসানে এরই মধ্যে ওয়াশিংটন তেহরানের মধ্যে চুক্তি সই হয়েছে, শিগগিরই তা প্রকাশ করা হবে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে G7 শীর্ষ সম্মেলনে তিনি জানান, শুক্রবার পুরোপুরি খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। তবে চুক্তির বিষয়ে ইসরায়েলের উস্কানি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে সব পক্ষের তোড়জোড়ের মধ্যে অবশেষে চুক্তির শর্তে একমত যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই পক্ষের উপস্থিতিতে সই হওয়ার কথা এই চুক্তি। তবে তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, এরই মধ্যে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে। তবে বিশ্ব বাণিজ্যের অন্যতম পথ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে সচল হবে শুক্রবার। যুক্তরাষ্ট্র বলছে, চুক্তির শর্ত মেনে চললে আবার বৈশ্বিক অর্থনীতিতে ফেরার সুযোগ পাবে ইরান। পুনর্গঠনের জন্য মিলতে পারে $300 বিলিয়ন তহবিল। তবে বিনিময়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে হবে তেহরানকে। ইরানিরা ভালো আচরণ করলে নিষেধাজ্ঞা শিথিল হবে। অন্যান্য দেশকে ইরানে বিনিয়োগ করতে আমন্ত্রণ জানাবো। তাদের দেশ পুনর্গঠন তহবিলে সুবিধা পেতে পারে। এ অঞ্চলে শান্তি ফেরাতে ওয়াশিংটন তেহরান চুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বলছেন তুরস্কের প্রেসিডেন্ট। আমরা আশা করি চুক্তিটি আমাদের অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে। তবে ইসরায়েলের উস্কানিমূলক আচরণ থেকে সতর্ক থাকতে হবে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানের খবরে বিশ্ববাজারে ফিরেছে স্বস্তি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। 5 দিনের চীন সফরে বেইজিং গেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হুলাইং। দুদেশের সম্পর্ক আরও জোরদার করতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দুই নেতা, এই তথ্য নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তবে এই চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষই। বৈঠকের আগে মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে মিয়ানমারের প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। এই সফরের মাধ্যমে বেইজিংয়ের সাথে মিয়ানমারের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা দুই নেতার। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।